হ্যালো এভরিওয়ান। সো পজিটিভ ক্যাটালিস্ট সিরিজের এটা আমাদের প্রথম লেকচার। সিরিজটা সম্বন্ধে দু একটা কথা আমি আগে প্রোমোতে বলেছি। তো এখন আমি তোমাদের যেটা বলতে চাইছি, একদম একাডেমিক পয়েন্টে চলে আসা যাক কি আমি কিভাবে এই সিরিজটাকে কন্টিনিউ করতে চলেছি। প্রথমে আমরা কি করব, এনসিইআরটি একদম বলেই দিচ্ছি, এনসিইআরটি লাইন থেকেই আমি স্লাইডগুলো তৈরি করেছি কি প্রথমে আমাদের কিন্তু বেস যেটা বুক সেটা কিন্তু প্রথমে শেষ করতে হবে, প্রথমে নোটসে গেলে হবে না। তো প্রথমেই আগে আমরা বেস বুকটা কমপ্লিট করব, তার একদম খুঁটিনাটি যা যা তার ভেতরে প্রশ্ন আছে, ইনটেক্স প্রশ্ন বা এক্সারসাইজ কোয়েশ্চেন, ওয়ার্কড আউট কোয়েশ্চেন যা কিছু আছে সেগুলোকে আমরা ডিটেল সলভ করব। তারপরে আমরা যাব, একটা বই আছে আশা করি তোমরা জানো, 9এও সলভ করেছো, দ্যাট ইজ কল্ড এনসিইআরটি এক্সাম্পলার। এক্সাম্পলারে কি হয়, খুবই মানে ভালো লেভেলের, খুবই মানে ক্রিটিক্যাল বলবো না, সবসময় যে শক্ত থাকে তা নয়, সবসময় যে ক্রিটিক্যাল লেভেল হয় তা আমি বলবো না, কিন্তু খুবই কনসেপচুয়াল লেভেলের প্রশ্ন থাকে যেটা ভবিষ্যতে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রচন্ড হেল্প করে। মানে তোমাকে ভাবতে শেখাবে, তোমার একটা মৌলিক ভাবনা তৈরি হবে এই চ্যাপ্টারটা সম্বন্ধে। শুধুমাত্র বই পড়ে কটা প্রশ্ন উত্তর মুখস্থ করে লিখে দেওয়া নয়। আমি আগেও এই কথাটা বলেছি কি এমসিকিউ যখনই তুমি সলভ করবে তখনই কিন্তু তোমার একটা কনসেপ্ট অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? তো এক্সাম্পলার আমরা সলভ করব, তারপর আমরা কিছু পিওয়াইকিউ করব, মানে প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেনগুলো সিবিএসই তে এসছিল সেটা করব। তো এটা আমার আগেই বলে দিই, সিবিএসই সিরিজ এরকম কিন্তু আমার ডিফারেন্ট তিনটে বোর্ডের জন্য আসতে চলেছে, সিবিএসই, আইসিএসই এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড। তিনটেই আমি বাংলাতে করতে চাই, একদম ক্লিয়ারলি আমি বলছি তিনটেই আমি বাংলা ল্যাঙ্গুয়েজে করব, কিন্তু তোমার ফন্ট তো ডেফিনেটলি ইংলিশে থাকবে, রাইট? তো এক্সাম্পলার হয়ে যাবে। এক্সাম্পলার হয়ে যাওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে কিছু অ্যাডভান্স প্রবলেম ফ্রম দিস চ্যাপ্টার, যারা লিটারালি ভবিষ্যতে সায়েন্স পড়ার কথা ভেবেছো বা একদম সিরিয়াসলি সেইভাবে প্রস্তুতি নিচ্ছ, বা যারা একদম মানে ফুল মার্কস পাওয়ার কথা ভাবছো কেমিস্ট্রিতে, আমি তাদের জন্য ডেফিনেটলি ওই একটা অ্যাডভান্স লেভেল অফ সিরিজও আনতে চলেছি। তো আমার কোর্সটা বা আমার সিরিজটা এইভাবে ধীরে ধীরে আসতে চলেছে। তো এটা আমার প্ল্যান অফ অ্যাকশন। এবার আসি আমি আজকের কন্টেন্টে, শুরু করা যাক ডিরেক্ট। কেমিক্যাল রিয়াকশনস অ্যান্ড ইকুয়েশন, এটা কিন্তু সিবিএসই 10th এর প্রথম কেমিস্ট্রি চ্যাপ্টার বলা যেতে পারে, প্রথম কেমিস্ট্রি চ্যাপ্টার। তো ডেফিনেটলি আমি একদমই এনসিইআরটি থেকেই স্লাইডগুলো তৈরি করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়, পয়েন্ট ওয়াইজ হাইলাইট করে দিয়েছি, বুলেট পয়েন্ট করে দিয়েছি। তো আই বিলিভ তোমাদের লেখার দরকার নেই, কেন কি আমি এই স্লাইডটা মানে আমার যে ডিসক্রিপশন বক্স সেখানে দিয়ে দেবো, তো তুমি এটা ইজিলি অ্যাক্সেস করতে পারবে। তো আলাদা করে এই মুহূর্তে নোট লেখার দরকার নেই, জিনিসটা ভালো করে বোঝো, মানে জাস্ট রিয়েলাইজ করো কনসেপ্টগুলোকে, ঠিক আছে? তো প্রথমেই আসা যাক কি কেমিক্যাল রিয়াকশন। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি কথা বলছি, বা তুমি আমার ভিডিওটা দেখছো, লিখছো, পড়ছো, আমরা যে সবাই কাজ করছি কিসের জন্য করছি? এনার্জি চাই। এনার্জি কোথা থেকে আসছে? ভাত খেয়েছো, কার্বোহাইড্রেট ভেঙে কি হয়েছে না গ্লুকোজে চলে এসছে, মোনোস্যাকারাইড। গ্লুকোজটাকে আর কিন্তু আমরা ব্রেক করে কোনো কার্বোহাইড্রেট পাবো না। গ্লুকোজ কি হবে, অক্সিজেনের সঙ্গে রিয়াকশন করবে, কম্বাশন রিয়াকশন হয়ে কি তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, এবং তার সঙ্গে যে এনার্জিটা তৈরি করবে সেই এনার্জি কিন্তু আমাদের সোর্স, আমরা যা কিছু কাজ করছি যাবতীয় কাজের সোর্স কিন্তু ওই এনার্জি, যেটা গ্লুকোজ বার্ন হয়ে CO2 এবং ওয়াটারের সঙ্গে, কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটারের সঙ্গে আমাদেরকে প্রোভাইড করছে, রাইট? সেকেন্ড এক্সাম্পল এসো, যেগুলো তুমি দেখতে পাও সেগুলোই আমি দেবো, মানে আমার এই সিরিজের টার্গেটই হচ্ছে কি প্র্যাকটিক্যাল লাইফের সঙ্গে তোমাদেরকে কানেক্ট করিয়ে দেওয়া, মুখস্থ করা নয় সাবজেক্টটাকে। সেকেন্ড দেখো, যদি কোনো লোহার কড়াই হয়, অনেকদিন ইউজ হয়নি, যদিও আজ সবাই ননস্টিক ইউজ করে, বাট যদি কারোর কাছে লোহার কড়াই বা লোহার তাওয়া বা কিছু লোহার যে কোনো মানে সাবস্টেন্স থেকে থাকে, তো দেখবে সেটার ওপরে কিছুদিন বাদে একটা ব্রাউন লেয়ার পড়ে যায়। তো ব্রাউন লেয়ারটা ইজ নাথিং বাট রাস্ট। তো রাস্টিং ইজ অলসো আ কেমিক্যাল রিয়াকশন। এরকম অজস্র রিয়াকশন আছে, এক এক করে আমরা দেখি সেগুলো, ঠিক আছে? তো প্রথম আসা যাক ডেফিনেশন। সো ডেফিনেশন কিন্তু প্রত্যেককে আমি রিকোয়েস্ট করছি টেক্সট বুক থেকে লাইন বাই লাইন পড়বে। আমিও এনসিইআরটি টেক্সট বুক থেকেই নিয়েছি অলরেডি, আই অ্যাকনলেজ। তো আই বিলিভ ভবিষ্যতে কোনো কপিরাইট ইস্যু আসবে না, আই অ্যাকনলেজ এনসিইআরটি টেক্সট বুক। সো এখানে কি হলো না, আ কেমিক্যাল রিয়াকশন ইজ আ চেঞ্জ ইন উইচ one or more substances or reactant or reactants reacts to form new substance with entirely different প্রপার্টি। এক্ষুনি যেটা বললাম যে কার্বন, অক্সিজেন,
রিয়াকশন করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। তো কার্বন ডাইঅক্সাইডের মধ্যে না তো কার্বনের আলাদা করে কোনো প্রপার্টি আছে, না তো অক্সিজেনের আলাদা করে কোনো প্রপার্টি আছে। এটা একটা নতুন প্রপার্টি যুক্ত কম্পাউন্ড যৌগ তৈরি হলো। ফাইন। তো অ্যানাদার এক্সাম্পল দেখো কি, সব থেকে যেটা আমরা সবসময় দিয়ে থাকি এক্সাম্পল কি, অক্সিজেন। অক্সিজেন আগুনকে জ্বলতে সাহায্য করে, রাইট? অক্সিজেন আগুনকে জ্বালায়। ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন কোনো আগুন কিন্তু জ্বলে না, এটা তোমরা সবাই জানো। সেকেন্ড কি, হাইড্রোজেন খতরনাক গ্যাস, নিজেই জ্বলে যায়, একদম হুশ করে জ্বলে যাবে। কিন্তু যখন হাইড্রোজেন আর অক্সিজেন কম্বাইন করে জল তৈরি হচ্ছে, সেই জলটাকে আমরা কিন্তু ব্যবহার করছি আগুন নেভানোর কাজে। ভেবে দেখো, এগুলো কিন্তু অনেক জিনিসপত্র মানে ইন্টারেস্টিং আছে। এটা তুমি ভাববে যে ভাই, আলাদা করে অক্সিজেন আগুন জ্বালাচ্ছে, আলাদা করে হাইড্রোজেন নিজেই জ্বলছে, কিন্তু দুজনে মিলে যখন জল তৈরি হচ্ছে সে আগুনকে নেভাচ্ছে। তার মানে আমি আশা করি যে এই স্টেটমেন্টটা তোমার মনে রাখতে আর কোনো অসুবিধে ভবিষ্যতে হবে না, কি যে দুটো সাবস্টেন্স রিয়াক্ট করছে আর যে প্রোডাক্টটা তৈরি করছে, যে নতুন সাবস্টেন্সটা তৈরি করছে, সেটাকে আমরা কি বলছি না, একটা নতুন প্রপার্টি যুক্ত একটা কম্পাউন্ড তৈরি হলো। দ্যাট ইজ কল্ড দিস প্রসেস ইজ কল্ড কেমিক্যাল রিয়াকশন। ঠিক আছে? তো এক্সাম্পল অলরেডি আমি এক্সপ্লেন করে দিয়েছি, যেটা তোমাদের এনসিইআরটির প্রথমে এই রিয়াকশনে আছে। ম্যাগনেসিয়াম অক্সিজেনের প্রেজেন্সে বার্ন হয়ে কি তৈরি করছে না, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে। ঠিক আছে? তো অ্যানাদার এক্সাম্পল দেখো, যেটা আমি এক্ষুনি তোমাদের বললাম কি, গ্লুকোজ কিরম দেখতে হয়, C6H12O6। গ্লুকোজ অক্সিজেনের প্রেজেন্সে কি হচ্ছে না, বার্ন হচ্ছে। দিস ইজ সলিড, দিস ইজ গ্যাস। বার্ন হয়ে কি তৈরি করছে না, CO2 কত মলিকিউল, 6টা, ব্যালেন্সিং আমি শেখাবো আলাদা করে। ওয়াটার, H2O, কটা হাইড্রোজেন আছে, 12টা। তো এখানে কটা দিতে হবে, 6টা, 6 দুগুণে 12টা হাইড্রোজেন হলো। চিন্তা করো না, আলাদা করে আমি ব্যালেন্সিং খুব ভালো করে শিখিয়ে দেবো। প্লাস কি হয়ে যাবে না, এনার্জি। এই যে এনার্জি, এই কিন্তু আমাদের সবকিছুর সোর্স। তো এটাকে আমি কি বলবো না, একটা কেমিক্যাল রিয়াকশন বলবো। তো এই যে তৈরি হলো, এর মধ্যে না তো তোমার গ্লুকোজের মিষ্টত্ব আছে, না তো এটা সলিড। কেন কি, CO2 আমরা জানি ইট ইজ আ গ্যাস অ্যান্ড ওয়াটার ইজ লিকুইড। তার মানে দেখো, এ ছিল সলিড, এর কোনো অস্তিত্বই রইল না, এ টুকরো টুকরো হয়ে CO2 ওয়াটারে চলে গেল, আর আমাদের এত কাজ করার জন্য এনার্জি দিয়ে বেরিয়ে গেল। ভেবেছো কখনো কি সুন্দর জিনিস এটা? চলো নেক্সট দেখা যাক। নেক্সট কি বলছে না, ডিউরিং এনি কেমিক্যাল রিয়াকশন atoms retain their identity, that is the atoms remains unchanged. The transformation of reactants into products takes place ডিউ টু দ্য রিঅ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস। মানে কি দেখো, আবার এইখানে ব্যাপারটা বোঝো কি, অ্যাটমের কিন্তু কিছু হচ্ছে না, কার্বন কার্বনই আছে, হাইড্রোজেন হাইড্রোজেন আছে, অক্সিজেন অক্সিজেন আছে। অ্যাটমের কিন্তু কিছু ভাঙাচোরা হচ্ছে না, যেটা হচ্ছে সেটা হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, কম্পাউন্ড চেঞ্জ হচ্ছে। অ্যাটম নিয়ে কিন্তু আমরা কোনো খেলা করছি না, যেটা হচ্ছে কেমিক্যাল রিঅ্যাকশনে, সেটা কম্পাউন্ড, একটা কম্পাউন্ড আরেকটা কম্পাউন্ডে ট্রান্সফার হয়ে যাচ্ছে, বা এলিমেন্ট যখন রিয়াকশন করছে, দুটো এলিমেন্ট কম্বাইন হয়ে একটা নতুন কম্পাউন্ড ফর্ম করছে, এই হচ্ছে। কিন্তু অ্যাটমের অস্তিত্ব নিয়ে আমরা কিন্তু কিছু করছি না। ঠিক আছে? সেকেন্ড দেখা যাক, ডিউরিং আ কেমিক্যাল রিয়াকশন chemical bonds in the reactant molecule get broken and new chemical bond are formed between them to give products which have completely different properties than those of reactant. আবার বোঝো ব্যাপারটা ভালো করে, যে কি হচ্ছে না, আমার এখানে কি বন্ড আছে, হাইড্রোজেন হাইড্রোজেন H2 প্লাস কি হবে না, অক্সিজেন। এবার তোমাদের যা 10-এর বাচ্চা, তো তোমরা এইটার ডিফারেন্স বুঝবে না, সিঙ্গেল বন্ড আর ডাবল বন্ড, এটা আমি বন্ডিং এ ক্লিয়ার করব। এখন তুমি মেনে নাও কি, হাইড্রোজেন এন্ড অক্সিজেন হয়ে তোমাকে কি তৈরি করলো না, ওয়াটার তৈরি করলো। তার মানে কি হলো না, এইচ এর নিজের মধ্যে যে বন্ড সেটা ভেঙে গেল, অক্সিজেন অক্সিজেন নিজের মধ্যে যে বন্ড সেটা ভেঙে গেল, তৈরি কি হলো, অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে বন্ড। ঠিক আছে? তো এইভাবে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হচ্ছে, মানে নিজেদের মধ্যে রিঅ্যাক্টেন্টসে নিজেদের মধ্যে বন্ডটা ভাঙছে, আর প্রোডাক্ট যখন তৈরি হচ্ছে তখন নতুন বন্ড তৈরি হচ্ছে, বন্ড ব্রেকিং অ্যান্ড বন্ড মেকিং। এই ব্যাপারটাই কিন্তু হচ্ছে কেমিক্যাল রিয়াকশনের মধ্যে। তাহলে এই দিকের যে পার্ট, এদেরকে আমি কি বলবো, রিয়াক্টেন্ট। মানে আমার লেফট হ্যান্ড সাইডে যারা থাকবে তাদের আমি কি বলবো, রিয়াক্টেন্ট। রাইট হ্যান্ড সাইডে যারা থাকবে তাদেরকে আমি কি বলবো, প্রোডাক্ট।
এদেরকে আমি কি দিয়ে সেপারেট করেছি, একটা অ্যারো দিয়ে, ঠিক আছে। এবারে একাধিক যদি রিয়াক্টেন্ট বা একাধিক প্রোডাক্ট যদি থাকে তখন আমরা তার মাঝখানে একটা কি দেব না, প্লাস সাইন দেব, দিয়ে আমরা এটাকে এক্সপ্লেন করব। দেখবে এনসিইআরটি এত ডিটেল বলে কি এই কথাগুলোও কিন্তু মিস করেনি, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোও কিন্তু লিখে দিয়েছে বুলেট পয়েন্ট করে, ঠিক আছে। চলো নেক্সট আসা যাক। ইন আ কেমিক্যাল রিয়াকশন দ্য অ্যামাউন্ট অফ রিয়াক্টেন্টস ডিক্রিজেস অ্যান্ড দ্যাট অফ প্রোডাক্ট ইনক্রিজেস। মানে কি, যে রিয়াক্টেন্ট তো রিয়াকশন করছে, ভেঙে যাচ্ছে, দিয়ে নতুন প্রোডাক্ট তৈরি করছে, তার মানে রিয়াক্টেন্টের যে অ্যামাউন্ট সেটা কি হবে, সময়ের সঙ্গে সঙ্গে বা রিয়াকশনের সঙ্গে সঙ্গে কম হবে, প্রোডাক্টের অ্যামাউন্ট কি হবে, ধীরে ধীরে বাড়তে থাকবে, ঠিক আছে। থার্ড পয়েন্ট ইজ অলসো ক্লিয়ার। ফোর্থ পয়েন্ট, দ্য রেট অফ কেমিক্যাল রিয়াকশন ডিপেন্ডস অন, মানে কতটা, রেট কথাটার মানে কি, রেট কথাটার মানে হচ্ছে কতটা ফাস্ট এই রিয়াকশনটা হচ্ছে, মানে খুব তাড়াতাড়ি চোখের নিমেষে হয়ে যাচ্ছে না, এটা সময় নিচ্ছে, ঠিক আছে। যেমন গ্লুকোজ, তুমি খাবার খেলে কিছুক্ষণের মধ্যেই তোমার এনার্জি এসে গেল। রাস্টিং অনেক দিন ধরে হচ্ছে, তুমি একটা লোহার কড়াইকে আজকে কিনে এনে রাখো, আজকে কিছু দেখতে পাবে না, যখন ময়েশ্চার আসবে, মানে বর্ষাকাল আসবে, ও প্রপার ময়েশ্চার পাবে, অক্সিজেন পাবে, তখন ও ধীরে ধীরে কি হবে না, ব্রাউন কোটিং তৈরি করবে, তার মানে সেটা হতে অনেকটা সময় লাগছে। তাহলে আমি রাস্টিংকে একটা স্লো প্রসেস বলতে পারি, কিন্তু আমি যেই খাবার খেলাম, আমার সেই খাবার যদি কালকে গিয়ে এনার্জি দেয়, আমার চলবে কি করে, খাবার খাচ্ছি, রেসপিরেশন হচ্ছে, বার্নিং হচ্ছে ফুডের, আমি এনার্জি পাচ্ছি, তাহলে এটাকে আমি রাস্টিং এর কম্প্যারিজনে কি বলতে পারি না, ফাস্ট রিয়াকশন। স্পিডের ব্যাপারটা বা রেটের ব্যাপারটা বোঝা গেল, যে রেট সম্বন্ধে আমি কি তোমাদের বলতে চাইছি, ঠিক আছে। কোনো রিয়াকশন খুব তাড়াতাড়ি হয়, কোনো রিয়াকশন ধীরে ধীরে হয়। তো এবার কি বলছে, দ্য রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন ডিপেন্ডস অন ফিজিক্যাল স্টেট অফ রিয়াক্টেন্টস। তো ফিজিক্যাল স্টেট কথাটার মানে কি, ফিজিক্যাল স্টেটের মধ্যে কি কি হতে পারে, সলিড হতে পারে, লিকুইড হতে পারে, গ্যাস হতে পারে, এগুলোকেই আমরা ফিজিক্যাল স্টেট বলি। যেমন দেখো আমি লিখেছি, গ্লুকোজ ফিজিক্যাল স্টেট কি, সলিড, অক্সিজেনের ফিজিক্যাল স্টেট কি, গ্যাস, যে CO2 তৈরি হচ্ছে তার ফিজিক্যাল স্টেট কি, গ্যাস, ওয়াটারের ফিজিক্যাল স্টেট কি, লিকুইড। বোঝাতে পারলাম? তো ফিজিক্যাল স্টেটের উপর নির্ভর করবে। আর কিসের উপর নির্ভর করবে, টেম্পারেচার, প্রেসার অ্যান্ড কনসেন্ট্রেশন অফ দ্য রিয়াক্টেন্টস, ঠিক আছে। এই ব্যাপারগুলো আমি একটু বাদে তোমাদের এক্সপ্লেন করছি, এখন জাস্ট মেনে নাও আমি যে কথাটা বলছি, একটু বাদে এক্সপ্লেন করব। টেম্পারেচার, প্রেসার অ্যান্ড কনসেন্ট্রেশন অফ রিয়াক্টেন্টস। অ্যান্ড কি বললাম, ওই যে ক্যাটালিস্ট, আমার সিরিজের নামটা ক্যাটালিস্ট, মানে কি, এখানে এ কিন্তু লেখেনি পজিটিভ ক্যাটালিস্ট কি নেগেটিভ ক্যাটালিস্ট। হোয়াট ইজ ক্যাটালিস্ট? ক্যাটালিস্ট রিয়াকশনে প্রেজেন্ট থাকবে, কিন্তু রিয়াকশনে পার্টিসিপেট মানে ডাইরেক্ট প্রোডাক্টে দেখবে না। মানে তুমি যে এক্সামে লিখে তুমি যে ফুল মার্কস আনবে, তার কোনো ডিরেক্ট ক্রেডিট আমার থাকবে না, আমি নেব না কোনো ক্রেডিট, তুমি লিখবে, তোমারই ক্রেডিট, তুমি কাজ করেছো, ক্রেডিট তোমার, বাট মাই রোল উইল বি অ্যাজ আ পজিটিভ ক্যাটালিস্ট, ঠিক আছে। কেন পজিটিভ কথাটা লিখেছি পরে বুঝতে পারবে, বিকজ দেয়ার আর সাম ক্যাটালিস্ট উইচ স্লো ডাউন দ্য রিয়াকশন, যে রিয়াকশনের রেটকে কি করে না, কমিয়ে দেয়, তাকে আমরা কি বলবো না, নেগেটিভ ক্যাটালিস্ট, ঠিক আছে। পরিষ্কার কথা, তোমার কিছু বন্ধু আছে সর্বক্ষণ বলছে চল রিল দেখি, আজকে সিনেমা দেখি, কালকে এটা করি ওটা করি, তো দে আর দ্য নেগেটিভ ক্যাটালিস্ট ফর ইউ, এটা তোমাকে মনে রাখতে হবে। তোমার বাবা মা তোমাকে মোটিভেট করছেন, তো তারা তোমার জন্য কি না, পজিটিভ ক্যাটালিস্ট। বোঝা গেল ব্যাপারটা? তো রিয়াকশনেও সেরকম হয়, কোনো কোনো ক্যাটালিস্ট রিয়াকশনের রেটকে বাড়িয়ে দেয়, মানে আরো ফাস্ট করে দেয়, তাকে বলা হয় পজিটিভ ক্যাটালিস্ট, আর যে স্লো ডাউন করে তাকে কি বলা হয়, নেগেটিভ ক্যাটালিস্ট। বাট একটা কথা মনে রাখবে, ক্যাটালিস্ট কিন্তু প্রোডাক্টে অ্যাপিয়ার হয় না, সেটা জাস্ট রিয়াকশনটাকে ক্যারি করে এবং নিজে আনচেঞ্জ থাকে, ঠিক আছে। যেরকম আমি প্রতি বছর পড়াই, প্রতি বছরই আমি আনচেঞ্জ থাকি, কিন্তু আমার স্টুডেন্টরা মার্কস পেয়ে বেরিয়ে যায়। বোঝা গেল? চলো নেক্সট স্লাইড নাম্বার 3 আসা যাক। এইবার প্রশ্ন হচ্ছে যে তোমার যে রিয়াকশনটা চোখের সামনে হচ্ছে, এটা তুমি বুঝবে কি করে? তুমি তো না কনিক্যাল ফ্লাস্কে ঢুকতে পারবে, না তুমি টেস্ট টিউবে ঢুকতে পারবে, না তুমি কিছু করতে পারবে, তার মানে কিছু তো ভিজুয়াল অবজারভেশন, মানে কিছু তো অবজারভেশন চাই, শুধু ভিজুয়াল নয়। তুমি গন্ধ শুকেও বুঝতে পারো যে একটা রিয়াকশন হলো, গন্ধ এলো, অন্যরকম একটা গন্ধ বেরোলো, বা কি হলো না কোনো প্রেসিপিটেট তৈরি হলো, বা কি হলো না গ্যাস ইভলভ হলো। গ্যাস ইভলভ মানে কি, খুব সিম্পল, গ্যাস ইভলভ হওয়াটা তুমি কি করে বুঝবে না, গরমকালে কোল্ড ড্রিঙ্কের বোতলটাকে একটু ঝাঁকিয়ে খুললে কি হবে, একদম ওপর দিয়ে বেরিয়ে অর্ধেক বোতল কোল্ড ড্রিঙ্ক বাইরে বেরিয়ে আসবে। তার মানে কি হলো না, ওখানে যে ডিজলভ কার্বন ডাইঅক্সাইডটা ছিল ওটা বেরিয়ে এলো, তুমি যখন ঝাঁকিয়ে বোতলটা খুললে তখন ওই ডিজলভ কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে এলো।
ঠিক আছে, এটা কিন্তু কেমিক্যাল রিয়াকশন নয়, এটা অলরেডি ওর মধ্যে ছিল, সেই গ্যাসটা বেরোয়। কিন্তু তুমি যদি কিচেনে যে ভিনিগার আছে, সাবধানে করো, মার কাছে বকুনি খাবে, নাহলে কিচেনে যে ভিনিগার আছে আর ধরো যেটা দিয়ে কেক বানানো হয়, ঠিক আছে, মানে ভিনিগার অ্যান্ড সোডিয়াম বাইকার্বনেট। তো সোডিয়াম বাইকার্বনেট যদি ভিনিগারের মধ্যে, ভিনিগারে কি আছে, অ্যাসিডিক অ্যাসিড, যদি ঢেলে দাও দেখবে ওই সেম অবজারভেশনটা তুমি পাবে। কোন অবজারভেশনটা? যে অবজারভেশনটা কোল্ড ড্রিঙ্কের বটল ঝাঁকিয়ে খুললে হয়, সেম অবজারভেশন তুমি পাবে ভিনিগারের সঙ্গে কি না সোডিয়াম বাইকার্বনেটের রিয়াকশনে, বিকজ ওই ক্ষেত্রেও কিন্তু গ্যাস ইভলভ হয়। ঠিক আছে, তো হোয়াট আর দ্য অবজারভেশনস? নাম্বার 1, চেঞ্জ ইন স্টেট, change in color, by evolution of gas, by change in temperature, by formation of precipitate। এক এক করে আমরা সবকিছু এক্সপ্লেন করব এখানে। ঠিক আছে, ফর্মেশন অফ প্রেসিপিটেট, তো একটা কথা মাথায় রেখো, যখন প্রেসিপিটেট ফর্মেশন হয় তখন আমরা কি করি না, ডাউনওয়ার্ড অ্যারো দিই। যখন গ্যাস ইভলভ হয় তখন আমরা কি করি না, আপওয়ার্ড অ্যারো দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করি। এবং যখন আমরা কোনো রিঅ্যাক্টেন্ট বা প্রোডাক্ট লিখি তখন তার নিচে একটা ছোট্ট করে কি লিখে দিই না, তার ফিজিক্যাল স্টেটটা লিখে দিই, সলিড, লিকুইড অর গ্যাস। ঠিক আছে, তো এই হলো আমাদের 5টা কেস যেটা দিয়ে আমরা বুঝতে পারবো কি রিঅ্যাকশন হচ্ছে কি হচ্ছে না। ওকে, নেক্সট এইখানে দেখো চেঞ্জ ইন স্টেট, সবকটা তোমাদের জন্য আমি এক্সাম্পল লিখে দিয়েছি। চেঞ্জ ইন স্টেট মানে কি, দেখো এই যে বললাম এক্ষুনি, হাইড্রোজেন একটা গ্যাস, অক্সিজেন একটা গ্যাস, ইলেকট্রিক স্পার্ক অ্যাট রুম টেম্পারেচারে যেটা তৈরি করলো সে কে হয়ে গেল না, লিকুইড। তাহলে দুটো গ্যাস কম্বাইন হয়ে একটা লিকুইড তৈরি করলো, সো চেঞ্জ ইন স্টেট হয়ে গেল। সেকেন্ড এসো, কি বলছে, চেঞ্জ ইন কালার, পটাশিয়াম আয়োডাইড অ্যাকুয়াস সলিউশন, এটা যখন ক্লোরিন গ্যাসের সঙ্গে রিঅ্যাক্ট করছে তখন কি হচ্ছে না, পটাশিয়াম ক্লোরাইড অ্যাকুয়াস, দেখো এইখানে যে লিখেছি অ্যাকুয়াস, তো এই অ্যাকুয়াস কথাটার মানে কি, অ্যাকুয়াস কথাটার মানে হচ্ছে ওটা জলের মধ্যে আছে। ঠিক আছে, মানে অ্যাকুয়াস জলের মধ্যে তুমি যদি মনে করো কি NaCl দিয়ে দিল, কমন সল্ট, ঠিক আছে, তো তখন আগে ওটা কি ছিল, সলিড, জলের মধ্যে কি ওটা কি হয়ে গেল, অ্যাকুয়াস ফর্মে চলে গেল, তখন আমরা NaCl জলে গলার পর ওকে আমি কি বলবো, অ্যাকুয়াস। আরো প্রিসাইজলি যদি তুমি বলতে চাও তাহলে কি বলবে, Na+, মানে সেই ক্যাটায়ন এবং একটা Cl-, এই দুজনকেও আমরা অ্যাকুয়াস বলতে পারি, কেন ও আলাদা আলাদা করে জলের মধ্যে, জলের মলিকিউলের মধ্যে ট্র্যাপ হয়ে গেছে। ঠিক আছে, তো এক্ষেত্রে কি হলো, অ্যাকুয়াস এবং আয়োডিন। তো আয়োডিন গ্যাস যখনই বেরোচ্ছে তখনই কিন্তু একটা ব্রাউন কালার দেখা যায়। ঠিক আছে, আয়োডিন গ্যাসের একটা অ্যাকচুয়ালি এখানে কি হয় কি, একটা খুবই কনসেন্ট্রেটেড কালার আসে, যেটা দেখে তুমি বুঝতে পারবে কি এখানে একটা কেমিক্যাল চেঞ্জ হয়েছে, মানে কেমিক্যাল রিয়াকশন হয়েছে। থার্ড এসো, ইভলিউশন অফ গ্যাস। ঠিক আছে, এই যে বললাম কি জিঙ্ক বা অ্যাক্টিভ যারা মেটাল, ঠিক আছে, জিঙ্ক হতে পারে, আয়রন হতে পারে, তো এরা কি করবে না, H2SO4 ডাইলিউটের সঙ্গে রিয়াকশন করে কি করবে না, জিঙ্ক সালফেট, ওই যে বললাম সল্ট, মানে সেটা কি হয়ে যাবে, অ্যাকুয়াস। দেখো সল্ট গুলোকে সব কি রেখেছে, KCl, জিঙ্ক সালফেট, সল্ট গুলোকে কি ফর্মে রেখেছে, অ্যাকুয়াস ফর্মে রেখেছে, প্লাস কি হবে না, গ্যাস ইভলভ হবে, H2 গ্যাস ইভলভ হবে। ঠিক আছে, তো ইভলিউশন অফ গ্যাস। নেক্সট কি হচ্ছে না, চেঞ্জ ইন টেম্পারেচার। চেঞ্জ ইন টেম্পারেচার কথাটার মানে কি হচ্ছে, দু রকম হতে পারে, একটা রিয়াকশন হওয়ার পরে টেম্পারেচার বাড়তে পারে, টেম্পারেচার কমও হতে পারে। তো এই যে বাড়া কমা, এটাকে দুটো পার্টে ডিভাইড করা হয়, এক্সোথার্মিক রিয়াকশন অ্যান্ড এন্ডোথার্মিক রিয়াকশন। আমি ডিটেল ডেফিনেশন বলেছি, একটু বাদেই স্লাইডটা আসবে। তো এক্ষেত্রে আমাদের কি মনে রাখতে হবে, হিট এবং লাইট দুটোই কিন্তু তৈরি হলো, মানে কার্বন যখন বার্ন করবে ইন প্রেজেন্স অফ অক্সিজেন, CO2, হিট অ্যান্ড লাইট, তার মানে এই হিটটা কিন্তু ডেফিনেটলি একটা ইন্ডিকেশন দিচ্ছে না কেমিক্যাল চেঞ্জের, মানে চেঞ্জ ইন টেম্পারেচার কেমিক্যাল রিয়াকশনের একটা ইন্ডিকেশন। নেক্সট এসে যাও ফরমেশন অফ প্রেসিপিটেট। তো এখানে অ্যারোটা কিন্তু দেয়নি, এক্ষেত্রে দেখো কিভাবে তোমরা লিখবে, সিলভার নাইট্রেট, সিলভার নাইট্রেটকে কি ফর্মে দিয়েছে, অ্যাকুয়াস, মানে ওটা জলে গুলে আছে। ঠিক আছে, জলে গুলে আছে, সে কার সঙ্গে রিয়াকশন করছে না, সোডিয়াম ক্লোরাইড বলেছে, আমি এটাকে চলো সোডিয়াম ব্রোমাইড নিয়ে নিই, দিস ইজ অলসো পসিবল। এরা দুজনেই কিন্তু সলিবল সল্ট, মানে জলের মলিকিউলের মধ্যে এরা ট্র্যাপ হয়ে আছে, দে আর অল সলিবল। কিন্তু যখন এরা রিয়াকশন করবে কি তৈরি করবে, AgBr, AgBrটা কিন্তু ইনসলিবল। তো AgBr ইনসলিবল হলে কি হবে, এর একটা প্রেসিপিটেট পড়ে যাবে। এক্ষুনি বললাম প্রেসিপিটেট মানে কিন্তু ডাউনওয়ার্ড অ্যারোকে আমরা ডিনোট করি
প্রেসিপিটেট, ঠিক আছে, কাকে না ডাউনওয়ার্ড অ্যারোকে। এন্ড এটাকে আমরা কি ডিনোট করি, এটাকে আমরা ডিনোট করি ইভলিউশন অফ গ্যাস। সিম্পল, গ্যাস উপরের দিকে যাবে এবং প্রেসিপিটেট কি হবে না নিচে থিতিয়ে পড়বে, তাই জন্য ডাউনওয়ার্ড অ্যারো, আর গ্যাস উপরে উড়ে বেরিয়ে যাবে সিস্টেম থেকে, তাই জন্য আপওয়ার্ড অ্যারো। সিম্পল মনে রাখা। এবার কি হচ্ছে না এজিবিআর এলো, তার সঙ্গে কি তৈরি হয়ে যাবে কি NaNO3। সো NaNO3 যেটা সেটা কিন্তু আবার অ্যাকুয়াস হয়ে যাবে, আর এটা প্রেসিপিটেট ফর্মে আসবে, মানে এটাকে আমরা কি বলবো না সলিড। তার মানে ফরমেশন অফ প্রেসিপিটেট দেখো এখানে অ্যারোটা দেয়নি বাট সলিড বলে দিয়েছে। সলিড কথাটার মানেই কিন্তু ও অ্যাকুয়াস সলিউশন থেকে আলাদা হয়ে থিতিয়ে পড়বে। বোঝা গেল ব্যাপারটা? তো এই ধরনের চেঞ্জ থেকে আমরা ডিসাইড করতে পারবো কি হ্যাঁ কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। এবার আসা যাক, রিয়াকশন তো হচ্ছে, আরে সে তো রিয়াকশনের মতো হচ্ছে, এবার আমি সেটাকে রিপ্রেজেন্ট কি করে করব, কি করে রিপ্রেজেন্ট করব না কেমিক্যাল ইকুয়েশন। কেমিক্যাল ইকুয়েশনে কি হবে না লেফট সাইডে আমরা কাকে রাখবো, রিঅ্যাক্টেন্ট। দেখো ডেফিনেশনটা কিন্তু আমি এনসিইআরটি থেকে নিয়েছি, দ্য সাবস্টেন্স দ্যাট আন্ডারগো কেমিক্যাল চেঞ্জ ইন দ্য রিয়াকশন। এখানে কি হবে না ম্যাগনেসিয়াম এন্ড অক্সিজেন আর রিঅ্যাক্টেন্ট, মানে যে আমার লেফট সাইডে থাকবে। প্রোডাক্ট কি হবে, the new substance is magnesium oxide formed during the reaction is a product। এটা as হয়ে গেছে, এটাকে কারেক্ট করে নিও, is a product, ঠিক আছে। তো এক্ষেত্রে কি হবে না যদি আমি রিঅ্যাকশনটা লিখি, ধরো আরো আমি একটা এক্সাম্পল তোমাকে দিলাম কি কার্বন, ঠিক আছে, প্লাস কি হলো না অক্সিজেন গ্যাস, এটা কি তৈরি করলো না দুজনে মিলে যেটা তৈরি করলো সেটা হলো কি না কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড তার মানে কার্বন এবং অক্সিজেন আমার কি হয়ে যাবে রিঅ্যাক্টেন্ট। ডেফিনেশন থেকে দেখো সাবস্টেন্স দ্যাট আন্ডারগো কেমিক্যাল চেঞ্জ, তো এরা দুজন আমার কি হয়ে যাবে রিঅ্যাক্টেন্ট, এবং এ আমার কি হয়ে যাবে কার্বন ডাই অক্সাইড কি হয়ে যাবে না প্রোডাক্ট। ঠিক আছে, তো এরম রিঅ্যাক্টেন্ট প্রোডাক্ট ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল, এবং তার মাঝে একটা কি থাকবে না অ্যারো, রিঅ্যাক্টেন্ট প্রোডাক্টের দিকে যাচ্ছে, তার মানে অ্যারোর হেডটা কোন দিকে থাকবে প্রোডাক্টের দিকে, টেলটা কোন দিকে থাকবে রিঅ্যাক্টেন্টের দিকে। মানে তুমি সিম্পলি একটা প্রোগ্রেস বোঝাচ্ছ, রিঅ্যাক্টেন্ট প্রোডাক্টের দিকে যাচ্ছে, এরম অ্যারোটা যাবে। ফাইন, চলো নেক্সট এসে যাও, ওয়ার্ড ইকুয়েশন। তো এই যে আমি লিখেছি এটাকে আমি কি বলবো ওয়ার্ড ইকুয়েশন, কেন কি আমি কিন্তু এখানে ফর্মুলা লিখছি না, তুমি ডিফারেন্সটা বুঝতে পারবে। এটাই আমি যদি এই ফর্মে লিখি, কি ফর্মে, কার্বন সলিড, অক্সিজেন গ্যাস, CO2 গ্যাস, এটাই কিন্তু আমার আর ওয়ার্ড ফর্ম রইল না। কিন্তু দেখো তুমি লিখে এই দুটো ডিফারেন্সে বুঝতে পারবে। দ্য ফার্স্ট ওয়ান ইজ কল্ড দ্য ওয়ার্ড ইকুয়েশন, ঠিক আছে। তো কি বলছে, আ ওয়ার্ড ইকুয়েশন শোজ চেঞ্জ অফ রিঅ্যাক্টেন্টস টু প্রোডাক্ট থ্রু অ্যান অ্যারো প্লেসড বিটুইন দেম। The reactants are written on the left hand side with a plus sign between them. Similarly, products are written on right hand side and plus sign between them. The arrowhead points towards the product as and show the direction of the reaction. আমার এই জন্য এনসিইআরটি বইটা এত ভালো লাগে না, যে এনসিইআরটি লেখাই হয় এই জন্য যে কোনো মানুষ এনসিইআরটি বইটা যে কোনো বয়সে পড়লে বুঝতে পারবে, যে কোনো সাবজেক্টের, ঠিক আছে। তো এখানে দেখো কত প্রিসাইসলি, আমরা যখন আগে আমাদের সময় কি ছিল, আমরা যখন পড়েছিলাম এগুলো আন্ডারস্টুড ছিল, তুমি বুঝে নাও এগুলো তো হয়, কিন্তু এই যে এক একটা ওয়ার্ড একটা বাচ্চাকে বোঝানো, তাকে ভাবনা শেখানো, এটা কিন্তু এনসিইআরটির একটা খুব বড় পজিটিভ পয়েন্ট, ঠিক আছে। তো ব্যাপারটা বোঝা গেল কি ওয়ার্ড ইকুয়েশন কি। নেক্সট আসা যাক রাইটিং আ কেমিক্যাল ইকুয়েশন। এইবারে কিন্তু আমি যেটা তোমাকে অলরেডি লিখে দিয়েছি, কি করে লিখবে না a chemical equation represents a chemical reaction। আবার পড়ো, a chemical equation represents a chemical reaction. If you recall formula of magnesium, oxygen and magnesium oxide, the above word equation can be written as this। তার মানেটা কি হচ্ছে, তার মানেটা এটা হচ্ছে যে একটু আগেই কিন্তু আমি ওয়ার্ডে, যেমন এখানে আমি ওয়ার্ডে লিখেছি, কি লিখেছি কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড, এটা কি হয়ে গেল আমার কেমিক্যাল ইকুয়েশন হলো, বিকজ আমি এখানে কি করলাম না কার্বনের যে সিম্বল সেটা লিখে দিলাম সিম্পল, অক্সিজেন O2, কার্বন ডাই অক্সাইডের যে ফর্মুলা, কম্পাউন্ডের যে ফর্মুলা সেটা লিখে দিলাম। তার মানে এটা আমার কি হয়ে গেল না কেমিক্যাল ইকুয়েশন, ঠিক আছে। চলো নেক্সট যাওয়া যাক, ভালো লাগছে, মজা আসছে কিনা। আচ্ছা এবার এসো স্কেলেটাল ইকুয়েশন। স্কেলেটাল কেমিক্যাল ইকুয়েশন কি হয়, স্কেলেটাল ইকুয়েশন তোমাকে বুঝিয়ে কি করে হবে ব্যাপারটা। ধরো আমি কি লিখলাম না হাইড্রোজেন গ্যাস প্লাস
অক্সিজেন গ্যাস এটা কি তৈরি করলো না H2O লিকুইড। এইবার তুমি জাস্ট দেখো তোমার লেফট সাইডে কতগুলো হাইড্রোজেন আছে, অ্যাটম, দুটো অ্যাটম। রাইট সাইডে কতগুলো অ্যাটম আছে, দুটো অ্যাটম। লেফট সাইডে কটা অক্সিজেন অ্যাটম আছে, দুটো। O2 গ্যাস। তো যদি তুমি অ্যাটম দেখো কটা অ্যাটম আছে, দুটো অ্যাটম অফ অক্সিজেন আছে। বাট রাইট সাইডে কি আছে, একটা অ্যাটম অফ অক্সিজেন আছে। তার মানে হচ্ছে ইট ইজ নট ব্যালেন্সড, ইকুয়েশনটা কিন্তু ব্যালেন্স নয়। ঠিক আছে, সিমিলারলি আমি আরেকটা ইকুয়েশন তোমাকে লিখে দেখাচ্ছি। H2 গ্যাস প্লাস Cl2 গ্যাস এটা কি তৈরি করলো না HCl গ্যাস। তো এবার দেখো লেফট সাইডে কটা, দুটো, এখানে একটা, দুটো, এখানে একটা। তার মানে এটাও কিন্তু ব্যালেন্স নয়। ঠিক আছে, বাট তুমি যদি এই ইকুয়েশনটা দেখো কার্বন প্লাস অক্সিজেন, আমি কিন্তু জাস্ট বেসিক ইকুয়েশনই লিখেছি, বাট এটা সেলফ ব্যালেন্সড। অটোমেটিক্যালি তুমি দেখো লেফট সাইডে একটা কার্বন অ্যাটম, রাইট সাইডে একটা কার্বন অ্যাটম, লেফট সাইডে দুটো অক্সিজেন অ্যাটম, রাইট সাইডে দুটো অক্সিজেন অ্যাটম। তো এটা বাই ডিফল্ট ব্যালেন্সড, রাইট? তো আমি জানি না কোন ইকুয়েশনটা বাই ডিফল্ট ব্যালেন্স, কোন ইকুয়েশনটা আমাকে ব্যালেন্স করতে হবে। তো সেই জন্য প্রথমে আমি একটা স্কেলেটাল কেমিক্যাল ইকুয়েশন লিখে দিই। কি বলছে না, count and compare the number of atoms of each elements on left hand side and right hand side. ঠিক আছে, of the arrow। এক্ষুনি যেটা তোমাকে বললাম কি দুটো সাইডে তুমি কি করো না এটাকে ভালো করে কাউন্ট করে নাও, কিছু করতে হবে না, জাস্ট চোখে দেখো কটা অ্যাটম দেখতে পাচ্ছ। লেফট আর রাইটে যদি সেম হয় ভালো, সেম না হয় তার অন্য রাস্তা আছে। ঠিক আছে, নেক্সট, it is the number of atoms of each element the same on both the side? Is the same? Is it same? If yes, then the equation is balanced. এই যে বললাম যে this is a self balanced equation, দুদিকে অটোমেটিক্যালি সেম অ্যাটমস আছে, ইটস আ সেলফ ব্যালেন্সড ইকুয়েশন। ঠিক আছে, if not, যদি না হয় যে এই দুটো কিন্তু সেলফ ব্যালেন্সড হলো না, তো তখন কি হবে না if not, then the equation is unbalanced because the mass is not the same on both sides of the equation. Such a chemical equation is a skeletal chemical equation for the reaction. তার মানে আবার ভালো করে ব্যাকে গিয়ে দেখো কি বলতে চাইলাম, এটা অলরেডি ব্যালেন্সড, এ দুটো আমার কিন্তু ব্যালেন্স নয়, তাহলে এই দুটোকে আমি কি বলবো না স্কেলেটাল ইকুয়েশন বলবো, বিকজ এটা আমাকে আগে গিয়ে ব্যালেন্স করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? ওকে, সো ব্যালেন্সড ইকুয়েশন আর স্কেলেটাল ইকুয়েশনের মধ্যে ডিফারেন্স বোঝা গেল। এবার প্রশ্ন হচ্ছে ব্যালেন্স হয়ে গেল তো হয়ে গেল, কোনো প্রবলেমই নেই। যদি ব্যালেন্স না হয় তখন স্কেলেটাল ইকুয়েশনকে আমরা কিসের বেসিসে ব্যালেন্স করব, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এই রুলটা জানা দরকার। তো এই যে ব্যালেন্স করা হয় এর জন্য কি ল ইউজ করা হয় ভালো করে বুঝে নাও। কি ব্যালেন্স কেমিক্যাল ইকুয়েশনে যে লটা ইউজ করা হয় সেটা খুব বেসিক ল, দ্যাট ইজ কল্ড ল অফ কনজারভেশন অফ মাস। Law of conservation of mass কি স্টেট করছে, mass can neither be created nor destroyed in a chemical reaction। তার মানেটা কি, the number of atoms in each element remains the same before and after the chemical reaction। আগে এবং পরে যে কোনো chemical reaction হোক না কেন সেক্ষেত্রে কি হবে না number of atoms যেটা হবে সেই number of atomsটা কিন্তু সেম থাকবে। তার মানে mass मतलब ল কি স্টেট করছে যে মাস ক্যান নাইদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়েড, মানে মাস আমরা তৈরিও করতে পারবো না ধ্বংসও করতে পারবো না। ঠিক আছে, এটা শুধু একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে ট্রান্সফর্ম করা যেতে পারে। ঠিক আছে, তো এইটার বেসিসে এবার আমাদের দেখা যাক আর কি কি ইনফরমেশন, মানে একটা যে কেমিক্যাল ইকুয়েশন আমি লিখতে চলেছি, ব্যালেন্সিং আমি আসছি, তার আগে বলে দিই কেমিক্যাল রিঅ্যাকশন আমি যে লিখতে চলেছি সেই কেমিক্যাল ইকুয়েশনটাকে আর কি কি ফর্মে মোর ইনফরমেটিভ করা যেতে পারে। সো মেকিং আ কেমিক্যাল ইকুয়েশন মোর ইনফরমেটিভ কিসের বেসিসে আমরা করতে পারি না, আমি প্রথমে কি করব না রিঅ্যাকশন কন্ডিশন লিখে দেবো। যেমন ধরো এখানে কি বলছে না ইনফরমেশন রিগার্ডিং টেম্পারেচার, প্রেসার and catalyst etc is provided above the arrow separating the reactants and products। তার মানে কি দেখো এই যে অ্যারোটা দিয়েছে তৈরি কি হচ্ছে আমার যে রিঅ্যাক্টেন্ট সেকে নাইট্রোজেন আর হাইড্রোজেন। ঠিক আছে, এটা ব্যালেন্স করেই দিয়েছে। তো নাইট্রোজেন আর হাইড্রোজেন কি কন্ডিশনে রিঅ্যাকশন করছে, হাই টেম্পারেচার 450 ডিগ্রি সেলসিয়াস, কত অ্যাটমসফিয়ার প্রেসার না 200 থেকে 900 অ্যাটমসফিয়ার প্রেসারের
প্রেসার দিচ্ছে এবং কিসের প্রেজেন্সে করছে, আয়রন অ্যাজ এ ক্যাটালিস্ট, মলিবডিনাম অ্যাজ প্রোমোটার। এই ডিটেলটা কিন্তু তুমি এনসিইআরটি তে পাবে না। সো দ্যাট ইজ দ্য মোটিভ অফ দিস সিরিজ, কি তোমাকে বেসিকটাও রাখবো, তোমার বেসিকটাও রাখবো, তার সঙ্গে তার অ্যাডভান্স ইনপুটটাও দেবো। সো এইটাই কিন্তু আমাদের পজিটিভ ক্যাটালিস্টের মেন উদ্দেশ্য, কি তুমি বেস থেকে অ্যাডভান্স পর্যন্ত যাবে। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো 400 ডিগ্রি সেলসিয়াস, 200 to 900 অ্যাটমসফিয়ার প্রেসার, আয়রন অ্যাজ এ ক্যাটালিস্ট, মলিবডিনাম অ্যাজ প্রোমোটার করে কি তৈরি করছে না, অ্যামোনিয়া। তো এই কন্ডিশনে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালি অ্যামোনিয়া তৈরি করা হয় যাতে তার ভলিউমটা বাড়ানো যায়। ধরো ভবিষ্যতে তুমি কেমিক্যাল ইঞ্জিনিয়ার হয়ে কোনো ইন্ডাস্ট্রিতে গেলে এবং তোমার কাছে প্রথম দিনই একটা এরকম কিছু এলো কি অ্যামোনিয়া তোমাকে এই ভলিউমে তৈরি করতে হবে, তো তোমাকে অপটিমাইজ করতে হবে, মিনিমাম ইনপুট দিয়ে ম্যাক্সিমাম আউটপুট পেতে হবে, কস্ট মিনিমাইজ করতে হবে, তার মানে একটা অপটিমাম কন্ডিশন জেনারেট করতে হবে, এন্ড দিস ইজ দ্য অপটিমাম কন্ডিশন। তো এটা যদি আমরা কেমিক্যাল ইকুয়েশনে লিখে দিই তাহলে কি হবে, কেমিক্যাল ইকুয়েশনটা মোর ইনফরমেটিভ হয়ে যাবে। সিম্পল। নেক্সট দেখা যাক, নেক্সট কি বলছে, ফিজিক্যাল স্টেট অফ রিঅ্যাক্টেন্টস এন্ড প্রোডাক্টস। তো চলো আগের ইকুয়েশনটা এবার দেখো, আগের ইকুয়েশনটাতে কিন্তু ফিজিক্যাল স্টেট লেখা হয়নি। আমি যদি এইটাতেই ফিজিক্যাল স্টেট লিখতে চাই, তো আমরা সবাই জানি নাইট্রোজেন হচ্ছে গ্যাস, হাইড্রোজেন ইজ অলসো গ্যাস, সেটা কি তৈরি করবে না 2 moles অফ অ্যামোনিয়া, দিস ইজ অলসো গ্যাস, আর তার সঙ্গে যে কন্ডিশন গুলো আছে সেটা তো থাকবেই। তার মানে এখানে দেখো কি করলো, দেখো সোডিয়াম সলিড, ওয়াটার লিকুইড, এই যে বললাম NaOH যখন জলে গুলে যাচ্ছে সেটা কি হবে, অ্যাকুয়াস হয়ে গেল, এন্ড যে হাইড্রোজেন হচ্ছে বেরোচ্ছে সেটা কি হলো, গ্যাস। হাইড্রোজেনটা কি হচ্ছে না, গ্যাস। তো তুমি কি করলে না, ফিজিক্যাল স্টেট গুলো মেনশন করে ইকুয়েশনটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ করে তুললে। নেক্সট আসা যাক, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্টেন্টস এন্ড প্রোডাক্টস। তার মানে তুমি নিম্বু পানি খাচ্ছ, লেবু চিনির জল খাচ্ছ, তো এক একজনের হাতে এক এক রকম টেস্ট হয়। কেন হয় সেটা, এই যে টেস্টটা এক একজনের হাতে এক এক রকম আসে, তার কারণ কি, কেউ ডিফারেন্ট অ্যামাউন্টে চিনি ইউজ করছে, ডিফারেন্ট অ্যামাউন্টে নুন ইউজ করছে এবং ডিফারেন্ট অ্যামাউন্টে লেবু ইউজ করছে। সিম্পল, একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তার মানে আমরা যদি কনসেন্ট্রেশন স্পেসিফাই না করি তাহলে সেটাকে কখনোই কিন্তু ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ইউজ করা যাবে না। তুমি যখন মার্কেট থেকে নিম্বুস কিনে খাচ্ছ, তোমার নিম্বুসের টেস্টে কি কোনো ভ্যারিয়েশন হয়? নিম্বুসের যে টেস্ট তাতে কি কোনো ভ্যারিয়েশন হয়? হয় না। সিম্পল। বাট বাড়িতে যখন ম্যানুয়ালি করা হয় তখন আমরা আমাদের নিজেদের প্রয়োজন অনুযায়ী ঢালি, যে আমি কম মিষ্টি খাই, তুমি বেশি মিষ্টি খাও, লাইক দ্যাট। তার মানে কনসেন্ট্রেশন স্পেসিফাই করাটা কিন্তু একটা প্রফেশনালিজম, এবং সেটা কিন্তু প্রতিবার সেই টেস্টটা রিপিট হওয়া দরকার। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো জিঙ্ক সলিড লিখলো, এটাকে লিখে দিল যে তুমি যে H2SO4 অ্যাকুয়াসটা ইউজ করছো সেটা ডাইলিউট না কনসেন্ট্রেটেড। ঠিক আছে, এবার এখানে এক্সাক্ট কনসেন্ট্রেশন লেখেনি, বাট এটুকু বলে দিয়েছে কি ইট ইজ ডাইলিউট, নট দ্য কনসেন্ট্রেটেড H2SO4। তার মানে যখনই তুমি কনসেন্ট্রেশন মেনশন করছো তখনই কিন্তু ইনফরমেশনটা কি হচ্ছে, মানে ইকুয়েশনটা কি হচ্ছে, মোর ইনফরমেটিভ হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? নেক্সট আসা যাক, নেক্সট কি বলছে না, রেট অফ রিঅ্যাকশন। তো রেট অফ রিঅ্যাকশন এই যে এক্ষুনি তোমাকে আগেই বললাম কি রাস্টিং ইজ আ ফাস্ট প্রসেস and উল্টো বললাম, রাস্টিং ইজ আ ভেরি স্লো প্রসেস, রেসপিরেশন ইজ আ ফাস্ট প্রসেস। তো তুমি যদি এটা এখানে লিখে দাও তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে যে এটা হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি রিঅ্যাকশন হয়ে যাবে, আমাদের 6 মাস ওয়েট করতে হবে না কি আয়রনের উপরে ব্রাউন লেয়ার দেখার জন্য। ঠিক আছে, তো এবার এখানে দেখা যাক কি বলছে, হিট অ্যাবজর্বড অর ইভলভ। সো হিট অ্যাবজর্বড অর ইভলভড এর কথাটার মানে কি, যে হিটকে আমরা দুভাবে ট্রিট করতে পারি। যেমন আমরা কি জানি, খুব ভালো করে ব্যাপারটা বোঝো, এটা কি রিঅ্যাক্টেন্ট প্লাস হিট ফর্মস দ্য প্রোডাক্ট, এটা একটা পসিবিলিটি। আরেকটা পসিবিলিটি কি না, রিঅ্যাক্টেন্ট একের থেকে বেশিও হতে পারে, রিঅ্যাক্টেন্ট সেটা কিসে চলে গেল, কিসে কনভার্ট হয়ে গেল না প্রোডাক্টে কনভার্ট হয়ে গেল, এবং কি করলো না হিট রিলিজ করলো। তার মানে এক ক্ষেত্রে কি হচ্ছে না হিট অ্যাবজর্ব করছে, এক ক্ষেত্রে কি হচ্ছে না হিট রিলিজ হচ্ছে। তো এটাই আমি বোঝাবো, এই যে রিঅ্যাকশন যে হিট অ্যাবজর্ব করছে এই রিঅ্যাকশনটাকে কিন্তু বলা হয় এন্ডোথার্মিক রিঅ্যাকশন। কি বললাম, কোন কালারটা নিয়ে বলতো, এটা নিয়ে কোনটা চলবে, এটা চলবে, ঠিক আছে। এন্ডোথার্মিক, দিস ইজ এন্ডোথার্মিক, কে যে হিট অ্যাবজর্ব করছে, এন্ডো নিচ্ছে ভেতরে ছেড়ে দিচ্ছে,
এক্সো। তো যে হিট রিলিজ করছে তাকে আমি কি বলবো না এক্সোথার্মিক প্রসেস। এই প্রসেসটাকে আমি কি বলবো না এক্সোথার্মিক। ঠিক আছে, তো এই ব্যাপারটা যদি বুঝিয়ে দেওয়া হয় তাহলে যদি হিটের ব্যাপারটা তুমি ইকুয়েশনে ইনক্লুড করে দাও তাহলে কি হবে যে বোঝা যাবে যে রিঅ্যাকশনটা এক্সোথার্মিক না রিঅ্যাকশনটা এন্ডোথার্মিক। ঠিক আছে, তো এই ছিল আমার ওই পার্টের স্টোরি যে কি করে তুমি একটা কেমিক্যাল ইকুয়েশনকে আরো ভালো করে লিখতে পারো, আরো ইনফরমেটিভ ওয়েতে প্রেজেন্ট করতে পারো। হয়ে গেল। এবার লাস্ট পার্ট অফ দিস লেকচার আজ আমি এটাতে এন্ড করব কি এক্সোথার্মিক এন্ড এন্ডোথার্মিক। এই যে তোমাকে আমি এক্ষুনি লিখে দিলাম কি এক্সোথার্মিক কে না এক্সোথার্মিক দেখো কি হচ্ছে না হিট বেরিয়ে যাচ্ছে, দেখো অ্যারোটা বাইরের দিকে আছে এরকম করে হিট বেরিয়ে যাচ্ছে, তো তাকে আমি কি বলবো এক্সোথার্মিক। এক্সোথার্মিক রিঅ্যাকশন কে the reactions in which heat is released along with the formation of products are called exothermic chemical reaction। ঠিক আছে, তো এটার এক্সাম্পল কি না কম্বিনেশন রিঅ্যাকশন। ঠিক আছে, কম্বিনেশন রিঅ্যাকশন ওই যে দেখিয়েছিলাম কার্বন প্লাস অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড কম্বিনেশন প্লাস হিট, তার মানে দ্যাট ইজ এক্সোথার্মিক। কম্বিনেশন রিঅ্যাকশনে কি হয় নতুন বন্ড তৈরি হয় আর নতুন বন্ড তৈরি হলে এনার্জি রিলিজ হয়। তো খুব ভালো করে বোঝো, এটা কিন্তু আমাদের 11th-এ একটা থার্মোডাইনামিক্স পুরো চ্যাপ্টার আছে, খুব ডিটেইল বোঝানো হয়, অতটা যাবো না, ভয় পেও না, বাট একটু একটু তোমাদের ইনপুট দিয়ে দেবো যে কি করে তোমরা রিপ্রেজেন্ট করতে পারো এক্সো অ্যান্ড এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এন্ডোতে দেখো কি হচ্ছে এই যে আইস যখন মেল্ট হয় তখন ও হিট নিয়ে মেল্ট হয়। তুমি 0 ডিগ্রি ডিপ ফ্রিজ থেকে ফ্রিজার থেকে একটা আইস বের করলে কিছুক্ষণ ঘরের মাটিতে রেখে দিলে ওটা গলে জল হয়ে গেল। তো গলে জল হলো কেন? বিকজ ও অ্যাটমসফিয়ারে যে 25 ডিগ্রি সেলসিয়াস আছে সেখান থেকে ও হিটটা অ্যাবজর্ব করলো, করে ও নিজে গলে জল হয়ে গেল, মানে চেঞ্জ অফ স্টেট হলো। ঠিক আছে, লেটেন্ট হিটটা পেয়ে গেল, দিয়ে ও চেঞ্জ অফ স্টেট করে দিল, সলিড থেকে লিকুইডে এলো। তার মানে কি হচ্ছে না হিট নিচ্ছে, আইস গলার সময় হিট নিচ্ছে, তো দ্যাট ইজ কল্ড এন্ডোথার্মিক রিঅ্যাকশন। রিঅ্যাকশনস ইন হুইচ energy is absorbed in the form of heat, light or electricity are known as endothermic reaction. Endothermic reaction কারণ না ডিকম্পোজিশন, তুমি কিছুকে ভাঙছো। ফর এক্সাম্পল যেটাকে আমরা বলি কিনা লাইমস্টোন, ক্যালসিয়াম কার্বনেট নাম শুনেছো, এটাকে কি বলা হয় না লাইমস্টোন। লাইমস্টোনকে যদি হিট করা হয়, ঠিক আছে লিখেই দিই নামটা লাইমস্টোন, তো লাইমস্টোনকে যদি হিট করা হয় তো লাইমস্টোন কনভার্ট হয়ে যাবে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইডে। লাইমস্টোন ইজ সলিড, ক্যালসিয়াম অক্সাইড ইজ অলসো সলিড, CO2 ইজ গ্যাস। ঠিক আছে, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড। তো এই যে এতক্ষণ ধরে আমরা কিছু ভালো ভালো জিনিস শিখে এলাম, তো যখন গ্যাস ইভলভ হবে তখন আমি একটা কি দিয়ে দেবো অ্যারো লাগিয়ে দেবো। ঠিক আছে, আর বাকি তো স্টেট আমি লিখে দিয়েছি, এখানে স্টেট লিখলেও ইট ইজ আন্ডারস্টুড, বাট আরো ভালো করে লিখতে চাও তাহলে অ্যারো লাগিয়ে দেবো, হয়ে গেল। তো এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে ডিকম্পোজিশন রিঅ্যাকশন হচ্ছে, তো হিট নিয়ে বন্ডগুলোকে ভাঙছে, বোঝো হিট নিয়ে বন্ডগুলোকে ভাঙছে, আর যখন নতুন বন্ড তৈরি হচ্ছে তখন ও স্টেবল হচ্ছে, তো হিটকে ছেড়ে দিচ্ছে, তো হিট বেরিয়ে যাচ্ছে, নতুন বন্ড তৈরি হচ্ছে, কম্পাউন্ড স্টেবল হচ্ছে। ঠিক আছে, এক্ষেত্রে কি হচ্ছে হিট অ্যাবজর্ব করছে, কম্পাউন্ড ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। ক্যালসিয়াম কার্বনের একটা সলিড ছিল, সেটা কি হয়ে গেল না কুইকলাইমে কনভার্ট হয়ে গেল, আর তার সঙ্গে কি হলো না CO2 গ্যাস ইভলভ হলো। বুঝতে পারলাম? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য এক্সোথার্মিক এন্ড এন্ডোথার্মিক রিঅ্যাকশন। এটা একটা গ্রাফ দিয়েও এক্সপ্লেন করা যায়, কিন্তু প্রথম লেকচারে আমি তোমাদের ভয় দেখাবো না, বাট গ্রাফ দিয়ে আমি ডেফিনেটলি এটা এক্সপ্লেন করে দেব। সো এটা আমাদের আজকের এই লেকচারের কনক্লুডিং স্লাইড। সো do you know that respiration is an exothermic process? শুরুই করেছিলাম আমি এটা দিয়ে, তো শেষ করছি এবারে তোমাদের NCERT যে স্টেটমেন্টটা দিয়ে, কি হচ্ছে না গ্লুকোজ প্লাস অক্সিজেন CO2 প্লাস ওয়াটার প্লাস এনার্জি। ঠিক আছে, তো এই স্টোরিটা তোমাদের আগেও বলে দিয়েছি, তো এটা তোমরা পড়লে এবারে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, তো এবারে আসি আমি যে কিভাবে আমরা আগে এগোবো, কেন এটা যেহেতু তোমাদের প্রথম লেকচার, তো একটু তোমাদের গাইড করে দিই। পিপিটিতে তোমরা পেয়ে যাবে। প্রথমে আজকে জিনিসটাকে রিয়েলাইজ করো, আজ আমি কোনো প্রশ্ন করাইনি, আর একটা কি দুটো লেকচারে আমি চ্যাপ্টারের থিওরি পার্টটা কমপ্লিট করে দেবো, তারপর আমি ডিরেক্ট তোমাদের কোয়েশ্চেন অ্যাপ্রোচ করবো। ঠিক আছে, তো আশা করি আজকের লেকচারটা বোঝা গেছে, অনেক কিছুই আমরা কভার করে নিয়েছি। একবারে বুঝতে না পারলে 2-3 বার দেখে নিও। আবারও বলছি খুবই বেসিক ব্যাপার এগুলো, খুবই খুবই বেসিক, কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু ওয়েটেজ খুব ভালো, প্রচুর প্রশ্ন আসে in terms of your CBSE examination
এবং তুমি যদি আগেরটা কনসিডার করো তো আমি এখনো অ্যাডভান্স লেভেলের কিছুই বলিনি, আজকের লেকচারটা আমি অনলি আমাদের সিবিএসই টেক্সট বুকই কনসিডার করেছি। ঠিক আছে, এবার ধীরে ধীরে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। রাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।